নমস্কার বন্ধুরা, আমার নাম রূপা গুপ্তা। আজকে আমি তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক সেকেন্ড ক্লাস নেব। এর আগের দিন আমরা ফার্স্ট ক্লাসে পড়ে সলিউশন ইন ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। আজকে আমরা পড়বো স্ট্রাকচার অফ ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। স্ট্রাকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যাংকের স্ট্রাকচারটা কি, মানে কি ধরনের ব্যাংক, শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, তার আন্ডারে কি কি ব্যাংকস রয়েছে, রিজিনাল রুরাল ব্যাংকস, কিছু স্পেসিফিক কাইন্ড অফ ব্যাংকস যেরকম রিজিনাল রুরাল ব্যাংকস, কোঅপারেটিভ ব্যাংকস। এই ব্যাংকস গুলো আমরা আজকে ডিটেলে পড়বো যে এই ব্যাংকস গুলো মূলত কাজ কি, এদের মধ্যে ডিফারেন্স কি, এবং এক্সামিনেশনে যেই ফ্যাক্ট গুলো আসে, এই ব্যাংকস গুলোর সাথে রিলেটেড যে ফ্যাক্টস গুলো আসে সেগুলো আমরা আজকে দেখে নেব। আর তোমাদের আগেই বলেছিলাম ব্যাংকিং চ্যাপ্টারটা ডব্লিউবিসিএস মেনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ 20% কোশ্চেন কিন্তু ডাইরেক্টলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাংকিং স্ট্রাকচার থেকে এসে থাকে। ঠিক আছে, তো চলো দেখে নিচ্ছি আমরা। তো আজকে আমরা যেটা পড়বো, যেটা বললাম তোমাদের, ব্যাংকিং স্ট্রাকচার ইন ইন্ডিয়া। ওকে, তো ব্যাংকিং স্ট্রাকচারটা কি? আমাদের ইন্ডিয়াতে ব্যাংকগুলো মেইনলি দু রকমের ব্যাংক হয়, দু ধরনের। একটা হচ্ছে শিডিউলড ব্যাংকস and other kind of banks called non-scheduled banks. তো শিডিউলড ব্যাংকস কোথায় শিডিউলড রয়েছে জানো? শিডিউলড ব্যাংকস গুলোকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট, শর্টে লিখলাম আরবিআই অ্যাক্ট 1934 এর সেকেন্ড শিডিউলে লিস্টেড রয়েছে। যে ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 এর সেকেন্ড শিডিউলে লিস্টেড করা রয়েছে, সেই ব্যাংকগুলোকে আমরা বলবো শিডিউলড ব্যাংকস। এন্ড তার অপোজিটে কি, নন শিডিউল, যেগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের সেকেন্ড শিডিউলে লিস্টেড নয়, সেই ব্যাংকগুলো হচ্ছে নন শিডিউল ব্যাংকস, এবং যেগুলো আরবিআই অ্যাক্ট 1934 এর সেকেন্ড শিডিউলে লিস্টেড রয়েছে সেই ব্যাংকগুলো হচ্ছে শিডিউল ব্যাংকস। ওকে, তো আমাদের মেইনলি সব ব্যাংকই শিডিউল ব্যাংক, বেশিরভাগ ব্যাংকই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের 1934 এর সেকেন্ড শিডিউলে লিস্টেড রয়েছে। কিছু নন শিডিউল ব্যাংক, হাতে গোনা কয়েকটা ব্যাংক রয়েছে যেগুলো আমাদের এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়। আমরা মেইনলি ডিল করব শিডিউল ব্যাংকস গুলোকে নিয়ে। ঠিক আছে, তো দেখো শিডিউল ব্যাংকস আবার অনেক ধরনের হয়, বা ব্যাংকস, আমাদের দেশে ব্যাংকস গুলো আবার অনেক ধরনের হয়। এটা তো জাস্ট শিডিউল অনুযায়ী এটার আমরা ডিভিশন করলাম, কিন্তু মেইনলি ফাংশন অনুযায়ী, কাজ অনুযায়ী, ফিচার অনুযায়ী ব্যাংকগুলোকে এবার কিভাবে আমরা ডিভাইড করব আমরা দেখে নেব। তো ব্যাংকস গুলো মেইনলি ব্যাংকস গুলো তিন ধরনের হয়। একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকস, একটা হচ্ছে রিজিনাল রুরাল ব্যাংকস। এটা তোমাদের এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট এই ব্যাংকটা, রিজিনাল রুরাল ব্যাংকস, কারণ ডব্লিউবিসিএস পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন গত বছর মেনেও এসেছে। তোমাদের বলেছিলাম রিজিনাল রুরাল ব্যাংকস কটা রয়েছে। এমনিতেও যেহেতু রুরাল ইনফ্রাস্ট্রাকচারের সাথে রিলেটেড কিছু, এগ্রিকালচারের সাথে রিলেটেড কিছু, এগুলো অটোমেটিকলি ইম্পর্টেন্স হয়ে যায়। যে কোনো এক্সাম বলো এন্ড যে কোনো টপিক বলো, যে কোনো সাবজেক্টে এগ্রিকালচার বা রুরাল বিষয় ব্যাপারগুলো, ম্যাটারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্স রাখে। কারণ মেইনলি তোমাদের যখন জব হবে, সরকারি জবগুলো কিন্তু সবসময় রুরাল ম্যাটারগুলোকে বেশি ফোকাস, রুরাল জায়গাগুলোতেই তোমাদের পোস্টিং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তো রিজিওনাল রুরাল ব্যাংক, যেটাকে আমরা শর্টে বলি আরআরবিস কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওই আরআরবিস নয়, এখন খুবই ট্রেন্ডে আছে, কিন্তু এটা আরআরবিস মানে রিজিওনাল রুরাল ব্যাংক। ঠিক আছে, তো ব্যাংকস তিন ধরনের, একটা কমার্শিয়াল ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, আরেক ধরনের ব্যাংক হচ্ছে, এটা টোটালি ডিফারেন্ট, এটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকস। তোমরা নাম শুনে হবে কোঅপারেটিভ ব্যাংকস। তিন ধরনের হয়, একটা হচ্ছে স্টেট লেভেলে স্টেট কোঅপারেটিভ ব্যাংকস, ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকস, এবং ভিলেজ লেভেলে প্রাইমারি ক্রেডিট সোসাইটিস। তো কোঅপারেটিভ ব্যাংক সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা মেনলি পড়বো কমার্শিয়াল ব্যাংকস এন্ড রিজিওনাল রুরাল ব্যাংকস গুলো সম্পর্কে ডিটেলে আমরা পড়ে নেব, কারণ কমার্শিয়াল ব্যাংকস এর আন্ডারে আবার বিভিন্ন ধরনের ব্যাংকস থাকে। ঠিক আছে, যেরকম পাবলিক সেক্টর ব্যাংক, এক নম্বর হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংকস। পাবলিক সেক্টর ব্যাংকস মানে সরকারি ব্যাংক। ঠিক আছে, সরকারি, যেখানে সরকারের শেয়ার যে ব্যাংকগুলোতে বেশি থাকে তাকে বলে সরকারি ব্যাংক। তারপর নেক্সট হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে বেসরকারি ব্যাংক। আর নেক্সট হচ্ছে ফরেন
ফরেন যেগুলো ফরেনে আছে, যে ব্যাংকগুলোর হেডকোয়ার্টার কিন্তু এখানে ব্রাঞ্চ, ইন্ডিয়াতে ব্রাঞ্চ অপারেট করছে তারা, সেই ব্যাংকগুলো হচ্ছে ফরেন ব্যাংকস। তো সবগুলো ব্যাংকের সম্পর্কে আমরা ডিটেলে পড়বো। আর রিজিনাল রুরাল ব্যাংকস গুলো কিন্তু একটা কমার্শিয়াল ব্যাংক এক ধরনের, কিন্তু এটার কাজ মেইনলি রুরাল এলাকাগুলোতে বা কোনো একটা পার্টিকুলার রিজিয়নে কাজ করে, এবং সেগুলো এলাকাগুলোকে গভর্নমেন্ট কিন্তু নোটিফাই করে দেয়। এটা কিন্তু সীমিত একটা সীমানায় কাজ করে, কিন্তু কমার্শিয়াল ব্যাংকস গুলো কিন্তু নির্দিষ্ট কোনো সীমানা নাই, অল ওভার ইন্ডিয়াতে এগুলো কাজ করে। মানে পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট ব্যাংক, ফরেন ব্যাংক, এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট সীমানা উল্লেখ করা থাকে না। আর কমার্শিয়াল ব্যাংকগুলোর কাজ কি কি হয়, মেইনলি কমার্শিয়াল ব্যাংকগুলো কি কি করে, ডিপোজিট অ্যাকসেপ্ট করে কাস্টমারদের কাছ থেকে, লোন প্রোভাইড করে, লোন আর ক্রেডিটও বলে একই ব্যাপার, লোন বা ক্রেডিট প্রোভাইড করে, অ্যান্ড আদার ফিনান্সিয়াল সার্ভিসেস যেমন মিউচুয়াল ফান্ড বা এফডি, আরডি, বিভিন্ন ব্যাপারগুলো, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, তো ওগুলো ডিপোজিটের মধ্যেই চলে আসে। আদার ফিনান্সিয়াল সার্ভিসেস মানে মিউচুয়াল ফান্ডস, এরকম ইনভেস্টমেন্ট বিভিন্ন করে থাকে এই ব্যাংকগুলোর মাধ্যমে, কমার্শিয়াল ব্যাংকগুলোর মাধ্যমে। মেইনলি কিন্তু কমার্শিয়াল ব্যাংকের কিন্তু কাজ থাকে প্রফিট আর্ন করা, এদের মেইন কাজ থাকে প্রফিট আর্ন করা। কিন্তু এই ব্যাংকগুলোর মেইন কাজ কিন্তু ডেভেলপমেন্টের দিকে বেশি, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে হয়, এগ্রিকালচারকে ডেভেলপমেন্ট করা যায়, ওখানে স্মল ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপমেন্ট করা যায়, সেদিকে কিন্তু এগুলো ফোকাস করে। আর কোঅপারেটিভ ব্যাংকস গুলো প্রায় ওরকমই কাজ, কিন্তু এখানে একটু কনসেপ্টটা ডিফারেন্ট এই জন্য, কারণ এখানে যারা কোঅপারেটিভ সোসাইটি যেভাবে কাজ করে, যেরকম কোঅপারেটিভ সোসাইটিতে দেখবে যেরকম তোমরা বিভিন্ন, যেরকম আগে বন্ধন মাইক্রো ফিন্যান্স ছিল, সেটা কি করতো, ওখানে মেম্বাররাই টাকা জমা করতো এবং মেম্বাররাই সেই টাকা জমিয়ে লোন তুলতো, তো মেম্বাররাই ওখানে ওনার, সেরকমই কাজ করে কোঅপারেটিভ ব্যাংকস গুলো। এখানে টাকা মেম্বার, যারা মেম্বার তারাই কাস্টমার, ঠিক আছে, তারাই ওনার, ঠিক আছে। তো সেই কনসেপ্টে কোঅপারেটিভ ব্যাংকস গুলো কাজ করে। আর কোঅপারেটিভ ব্যাংকস গুলো কি হয়, বিভিন্ন স্টেট বা রাজ্যের যে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট গুলো আছে, ডিফারেন্ট কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট, সেগুলোর মাধ্যমে কিন্তু রেগুলেট হয়, ঠিক আছে। তো আলাদা আলাদা রাজ্যে কোঅপারেটিভ ব্যাংকস গুলোর রেগুলেশন টাইপ গুলো কিন্তু ডিফারেন্ট হয়, কারণ সেই রাজ্যের কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট যেভাবে, কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্টে যেভাবে লেখা আছে সেভাবে কিন্তু এই কোঅপারেটিভ ব্যাংকস গুলো কাজ করে, ঠিক আছে। তো যাই হোক, কোঅপারেটিভ ব্যাংকস গুলো সম্পর্কে আমরা ডিটেলে নেক্সট ক্লাসে পড়বো। আজকে তাহলে আমরা দেখে নিচ্ছি প্রথমে কমার্শিয়াল ব্যাংক, তারপরে আমরা দেখবো আরআরবির গুলোকে। তো দেখো, প্রথমে কমার্শিয়াল ব্যাংকস এর আন্ডারে কোন ব্যাংকের কথা বলেছিলাম তোমাদের বলেছিলাম আমি তোমাদের পাবলিক সেক্টর ব্যাংকস। পাবলিক সেক্টর ব্যাংকস মানে সরকারি ব্যাংক, আর প্রাইভেট মানে বেসরকারি। তো পাবলিক সেক্টর ব্যাংকসে যেটা মেন হবে, কি হবে, 50% এর বেশি, মোর দেন 50% শেয়ার কার আন্ডারে থাকবে, আন্ডার গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে সরকারের আন্ডারে 50% এর বেশি শেয়ার যদি সরকারের আন্ডারে থাকে, তাহলে অটোমেটিকলি সেই ব্যাংক কি হয়ে যাবে, পাবলিক সেক্টর ব্যাংক হয়ে যাবে। এবার সরকার ব্যাংকগুলোকে এস্টাবলিশও করতে পারে, ঠিক আছে, তার ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং সরকারের থাকবে, এভাবে করে এস্টাবলিশ করতে পারে। বা কোনো প্রাইভেট ব্যাংকে বা আগে থেকে যে কমার্শিয়াল ব্যাংকগুলো ছিল সেখানে মেজরিটি শেয়ারগুলোকে অ্যাকোয়ার করে নিবে, মোর দ্যান 51% শেয়ারগুলোকে অ্যাকোয়ার করে নিবে, তারপরে সেটাকে ন্যাশনালাইজ করেও সেটা পাবলিক সেক্টর ব্যাংক বলা হয়, ঠিক আছে। তো দু ধরনের আমরা ব্যাংকের এখানে কনসেপ্ট পেলাম, একটা হচ্ছে ন্যাশনালাইজড ব্যাংক যেগুলো পরে সরকার অ্যাকোয়ার করে নেয়, আর একটা হচ্ছে যেটা সরকার নিজে তৈরি করে, এটা পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমেও তৈরি করতে পারে সরকার, ঠিক আছে। তো দু ধরনের ব্যাংক কি কি বললাম, একটা হচ্ছে ন্যাশনালাইজড ব্যাংক আর একটা বললাম স্ট্যাটুটরি ব্যাংক, যেটা অ্যাক্টের মাধ্যমে গঠন হয়, ঠিক আছে। দুটোই কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক। তো ন্যাশনালাইজড ব্যাংক কোনগুলো, যেগুলো আগে হয়তো প্রাইভেট ব্যাংক ছিল বা আগে কমার্শিয়াল ব্যাংক ছিল, সেটাকে গভর্নমেন্ট মোর দ্যান 50% শেয়ার অ্যাকোয়ার করে সেটা ন্যাশনালাইজ করে নিল। যেরকম তোমাদের বলেছিলাম 1969-এ 14টা মেজর ব্যাংকে ন্যাশনালাইজ করে দেওয়া হলো, পরে 1980 সালে আবার 6টা ব্যাংকে ন্যাশনালাইজ করে দেওয়া হলো, ঠিক আছে। এরকম এখন ভারতে প্রায় 17টা ন্যাশনালাইজড ব্যাংক আছে, প্রথমে 19টা ছিল, এখন 17টা হয়ে গেছে, কারণ এই তোমার রিসেন্টলি দেনা ব্যাংক আর বিজয়া ব্যাংক ব্যাংক অফ বরোদার সাথে মার্জ হয়ে গেছে, তিনটে ব্যাংক একসাথে মার্জ হয়ে নাম হয়েছে ব্যাংক অফ বরোদা, সেই জন্য ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা এখন 17 হয়ে গেছে। তো যাই হোক, ওগুলো আমরা পরে দেখে নেব, ফ্যাকচুয়াল ডিটেল গুলো আমরা এমসিকিউর মাধ্যমেও অনেকগুলো ফ্যাকচুয়াল ম্যাটার গুলো এখানে সলভ করবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো, তার সাথে মডেল কোশ্চেন অ্যান্সার
বা এমসিকিউ গুলো আমরা কিন্তু সলভ করব। পরীক্ষার আগে কিন্তু আমরা খুব ভালোভাবে প্রিপারেশন কমপ্লিট করব, যাতে আমাদের মেইন পরীক্ষায় আমরা ইকোনমিক সাবজেক্ট থেকে ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে পারি। আচ্ছা, স্ট্যাটুটরি ব্যাংকস কোনগুলো? যেগুলো পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে গঠন হয়, পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে। যেরকম এক্সাম্পল, একদম খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল বলতে পারো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955 এর মাধ্যমে আমাদের এসবিআই গঠন হয়েছে। মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা গঠন করা হয়েছিল সেটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955 এর মাধ্যমে গঠন করা হয়েছিল। সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কিন্তু ন্যাশনালাইজ ব্যাংকের লিস্টে কিন্তু ধরা হয় না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কিন্তু এটাও পাবলিক সেক্টর ব্যাংক, তোমরা জানো সরকারি ব্যাংক। অবভিয়াসলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা সরকারি ব্যাংক, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ ব্যাংকসের লিস্টে কিন্তু এগুলোকে এই ব্যাংকে ইনক্লুড করা হয় না। ঠিক আছে, তাহলে পাবলিক সেক্টর ব্যাংকের আন্ডারে আমরা দেখলাম ন্যাশনালাইজ ব্যাংকগুলো আসছে। তার মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হয়েছিল, এটা আসছে। আরেকটা ব্যাংক আসছিল যেটার নাম হচ্ছে আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা গঠন হয়েছিল আইডিবিআই অ্যাক্ট 1964 এর মাধ্যমে। তোমরা ফুল ফর্ম লিখে রাখতে পারো না জানলে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এটাও গঠন হয়েছিল একটা অ্যাক্টের মাধ্যমে। তার মানে এটাও একটা স্ট্যাটুটরি ব্যাংক লাইক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, তো আইডিবিআই ব্যাংক 1964 এর মাধ্যমে এটা গঠন হয়েছিল। তবে এই আইডিবিআই ব্যাংক নিয়ে অনেক গল্প আছে, যেমন 2005 কিন্তু এই আইডিবিআই ব্যাংককে ন্যাশনালাইজ করে দেওয়া হয়েছিল, ন্যাশনালাইজড। ওকে, ন্যাশনালাইজ করে দিয়েছে। আবার রিসেন্টলি এই 2019 এরই কথা, যে এই আইডিবিআই ব্যাংকের 51% স্টেক যেটা, সেটা এলআইসি অ্যাকোয়ার করে নিয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা কর্পোরেশন যাই হোক। তো 51% স্টেক আইডিবিআই কিন্তু রিসেন্টলি জানুয়ারি মাসে 2019 কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকোয়ার করে নিয়েছে। ওকে, তো যাই হোক। আচ্ছা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মেনলি কাজটা কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল এই পারপাসে, যাতে তোমাদের রুরাল এলাকাগুলোতে বা সেমি আরবান এলাকাগুলোতে, যেখানে অন্যান্য প্রফেশনাল ব্যাংকগুলো যেতে চায় না, যেরকম তোমাদের বিভিন্ন ন্যাশনালাইজড ব্যাংকগুলো হলো এলাহাবাদ ব্যাংক, আরো বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংকগুলো যেগুলো যেতে চায় না, সেখানে কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশনকে ইনক্রিজ করার জন্য এবং সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে ট্রানজেকশনের কাজ সেগুলোকে ভালোভাবে কাজ ভালোভাবে পরিচালনা করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু গঠন করা হয়েছিল। এর আগের লেসনে আমি এই পয়েন্টটা তোমাদের কাছে বলেছিলাম। তো যাই হোক, তাহলে পাবলিক সেক্টর ব্যাংকের আন্ডারে তাহলে 3টে ব্যাংক আসছে। কি কি আমরা বললাম? একটা হচ্ছে ন্যাশনালাইজড ব্যাংকগুলো, যতগুলো ব্যাংক ন্যাশনালাইজ করা হয়েছিল, ন্যাশনালাইজড ব্যাংকস প্লাস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্লাস আইডিবিআই। তাহলে এই ব্যাংকগুলো হচ্ছে কি পাবলিক সেক্টর ব্যাংকের আন্ডারে আসছে। এবং ন্যাশনালাইজড ব্যাংকগুলোর নামগুলো তোমরা দেখে নেবে, তোমরা কমেন্ট করে জানাতে পারো, কারণ এতগুলো ব্যাংকের নাম এখন যদি আমি এই ভিডিওতে লিখি আর কি, তাহলে প্রায় অনেকটা টাইম এখানে চলে যাবে ব্যাংকগুলোর নাম। আর ব্যাংকগুলোর নাম তোমাদের ডাইরেক্টলি জিজ্ঞেস করবে না। হ্যাঁ, খুব কঠিন যদি কোশ্চেন আসে, একটা এরকম কোশ্চেন আসতে পারে যে নিচের ব্যাংকগুলোর মধ্যে কোনটি ন্যাশনালাইজ নয়। ঠিক আছে, তো একটা প্রাইভেট ব্যাংকের নাম দিয়ে দিল, অ্যাক্সিস ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক, তো তোমরা দেখেই বুঝতে পারবে যে এই ব্যাংকটা হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংক বা অর ফরেন ব্যাংক বা আদার্স কোনো ব্যাংক, কিন্তু এটা ন্যাশনালাইজ না। তো একবার ন্যাশনালাইজ ব্যাংকের লিস্টগুলো তোমরা দেখে নিও, বা কমেন্ট কেউ যদি পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, অন্যান্যরা সেখান থেকে দেখে নেবে। ওকে, আচ্ছা, পাবলিক সেক্টর ব্যাংকস হয়ে গেল। এবার আমরা পড়বো প্রাইভেট সেক্টর ব্যাংক। ওকে, বা প্রাইভেট ব্যাংকও বলতে পারো, প্রাইভেট সেক্টর ব্যাংকস। প্রাইভেট সেক্টর ব্যাংকস কোনগুলো? আচ্ছা, প্রাইভেট সেক্টর মেইন ফাংশন কি বলতো? প্রফিট আর্ন করা। সেখানে যেরকম পাবলিক সেক্টর ব্যাংক যেরকম বিভিন্ন গ্রামেও থাকে, বিভিন্ন জায়গায় থাকে, মেট্রোপলিটন থেকে শুরু করে সব